বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের আজকের যে বিষয়ে ক্লাস দিব সেই বিষয়টির নাম পদার্থবিজ্ঞান। কোর্স কোড 242713, কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। আজকে এটা 3 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম সিস্টেম ডিজাইন। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা এই ক্লাসে আমার সঙ্গে থাকবে এবং কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে পরবর্তীতে তোমরা জানাবে। আজকে আমরা এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি কি, সিস্টেম কি, সিস্টেম ডিজাইন কি। এখানে কিন্তু আমরা দুটো টার্ম বললাম, একটা হচ্ছে সিস্টেম কি, একটা হলো সিস্টেম ডিজাইন কি। সিস্টেম ডিজাইনের ধাপসমূহ কি কি। আমরা ধাপগুলো বলছি। সাব সিস্টেমের মধ্যে একটি সিস্টেম ব্রেক করা, আইডেন্টিফাইং কনকারেন্সি, প্রসেসর এবং কাজগুলোকে সাবসিস্টেমে বরাদ্দ করা, ডেটা স্টোরেজ ব্যবস্থাপনা, গ্লোবাল রিসোর্স হ্যান্ডেলিং, সফটওয়্যার কন্ট্রোল বাস্তবায়ন নির্বাচন, হ্যান্ডলিং বাউন্ডারি কন্ডিশন, সেটিং অফ ট্রেড এবং উপযুক্ত আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক নির্বাচন। এটি তোমাদের সিলেবাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়ানো হচ্ছে। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি সম্পর্কে কথা বলবো। অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি অবজেক্ট ভিত্তিক উন্নয়ন এবং গ্রাফিক্যাল নোটেশনের অবজেক্ট ভিত্তিক কনসেপ্ট এর উপস্থাপনা করে থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজিকে আমরা সংক্ষেপে বলবো OMT, অবজেক্ট মেথোডোলজি, অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি। এটা আমরা বলি টেকনিক বলা হয়। এই মেথোডোলজি বা পদ্ধতি নিম্নলিখিত 4টি ধাপ রয়েছে। একটা হচ্ছে অ্যানালাইসিস, একটা সিস্টেম ডিজাইন, একটা অবজেক্ট ডিজাইন, একটা হলো ইমপ্লিমেন্টেশন। আমরা আগের লেকচারগুলোতে তোমাদের কিন্তু আমরা বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী জিনিস, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী জিনিস, সেটা কিন্তু আমরা বলে আসছি। এখন আমরা যেহেতু অবজেক্ট কি সেটাও বলেছি, এই অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি নিয়েই আমরা এখানে কথা বলছি। তো প্রথমে এখন আমরা সিস্টেম কি সেটা একটু বলে নেই। যে আমরা কিন্তু আসলে কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার যে কাজ, এই সম্পর্কে কিন্তু লেকচারগুলো, সেখানে সিস্টেম কি সেটা আমরা বলছি। সিস্টেম হলো একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা যা একগুচ্ছ পরস্পর এবং পারস্পরিক মিথস্ক্রিয়াযুক্ত উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ ইন্টারেকশন হবে এরকম জিনিস নিয়ে গঠিত। যে কোনো কার্য সম্পন্ন করতে অবশ্যই কিছু নিয়মকানুন, রীতি পদ্ধতি মেনে চলতে হয়। এসব রীতি নীতি বা নিয়ম কানুনের সমষ্টি হলো সিস্টেম। তাহলে আমরা এখানে দেখলাম যে রীতিনীতি এবং নিয়ম কানুনের সমষ্টি, অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলি লিখব সেই প্রোগ্রামের যে নিয়ম নীতি, নিয়ম কানুন, এগুলোর সমষ্টিকে আমরা বলছি হলো সিস্টেম। প্রতিটি সিস্টেমের মৌলিক 3টি উপাদান থাকে। প্রত্যেকটা সিস্টেমের আমরা 3টা উপাদান থাকে, সেটা আমাদের কম্পিউটার ওরিয়েন্টেড হোক অথবা কোনো ইন্ডাস্ট্রিতে হোক, এটা প্রত্যেকটা সিস্টেমেরই আসলে 3টা উপাদান। একটা হলো ইনপুট, একটা হলো প্রসেসিং, একটা হলো আউটপুট। আমরা কম্পিউটার যখন কোনো কাজ করি তখন কিন্তু কিছু আমরা ইনপুট দিই, তারপর সেটা কম্পিউটার সেটাকে প্রসেস করার ইনস্ট্রাকশন দেয়, প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা দুটি সংখ্যা যোগ করার জন্য একটা প্রোগ্রাম লিখব, তাহলে সেই প্রোগ্রামটাতে লিখবো আমাকে তো দুটো সংখ্যা দিতে হবে, সেটাই হচ্ছে ইনপুট। তারপর যোগ করার জন্য এই যোগটা হলো প্রসেস, যোগ করার পরে তো একটা আউটপুট পাবো, সেটাই হচ্ছে আমাদের
মানে যোগফলটাই আউটপুট হিসেবে এখানে আসবে। তো যে কোনো প্রোগ্রামেরই আমরা কিন্তু ইনপুট দেই, তারপর সেটা প্রসেস হয় এবং পরবর্তীতে আমরা এটার আউটপুট পেয়ে থাকি। তো আমরা ইনপুট কি জিনিস? প্রক্রিয়াজাত করার জন্য সিস্টেমে যেসব উপকরণ সংগ্রহ করে আনা হয় তাকে আমরা ইনপুট বলি। আমরা প্রসেস করব, এই প্রসেস করার জন্য আমাদের তো কিছু উপকরণ সরবরাহ করতে হবে, এই সরবরাহকৃত উপকরণগুলোই হচ্ছে আমাদের ইনপুট। প্রক্রিয়াকরণের জন্য সংগৃহীত কাঁচামাল, শক্তি সম্পদ, উপাত্ত, মানবীয় প্রচেষ্টা সবই ইনপুটের উদাহরণ। আমরা এই ইনপুটগুলো যে কোনো ক্ষেত্রেই কাজে লাগাতে পারি, যেমন শক্তি সম্পদ, উপাত্ত, আমাদের কম্পিউটারের ক্ষেত্রে হলো উপাত্ত বা ডাটা, মানবীয় প্রচেষ্টা একটা প্রচেষ্টা, সবই ইনপুটের উদাহরণ। আমরা এখন আসি যে প্রসেস কি জিনিস। ইনপুটকে আউটপুট হিসেবে রূপান্তর প্রক্রিয়াকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং বলা হয়। আমরা ইনপুট করার পরে যদি আউটপুট পেতে চাই, মাঝখানের যে স্তরটি, এটির নামই হলো প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। উৎপাদন প্রক্রিয়া, গাণিতিক গণনা প্রক্রিয়া সবই প্রক্রিয়াকরণের উদাহরণ। এখন কম্পিউটার কি করে? কম্পিউটার এর মধ্যে তো সমস্ত গাণিতিক এবং লজিক সিস্টেমগুলো আছে। আমরা যেগুলো ইনপুট দেই সে তার গাণিতিক এবং লজিক প্রক্রিয়া সেগুলোকে প্রসেস করে। প্রসেস করার পরে আমাদের একটা সে ফলাফল সে দেয়। তো আমরা এখন আসি যে ফলাফল বা আউটপুট কি জিনিস। রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে ইনপুট সমূহকে রূপান্তর করে যে ফলাফল অর্জিত হয়, অর্থাৎ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইনপুট সমূহকে রূপান্তর করলাম, রূপান্তর করে যে ফলাফল আমরা অর্জন করলাম সেটাই হলো আউটপুট বা ফলাফল। চূড়ান্ত পণ্য বা ফিনিশ প্রোডাক্ট, এগুলোই হচ্ছে আমাদের আউটপুট। কম্পিউটারের ক্ষেত্রে কী হবে? কম্পিউটার প্রসেস করার পরে আমরা কম্পিউটারকে কি করতে বলছি সেটার তো একটা আউটপুট দেবে, এটাই চূড়ান্ত আউটপুট, বা আমরা এখানে এটাকে ফিনিশ প্রোডাক্ট বলতে পারি আর কি। একটি উৎপাদন প্রক্রিয়ায় ইনপুট হিসাবে কাঁচামাল সংগ্রহ করে এবং প্রসেসিংয়ের পর আউটপুট হিসাবে চূড়ান্ত পণ্য উৎপাদন করে থাকে। এটা একটা ফ্যাক্টরির ক্ষেত্রে এটা এই লাইনটা অনেক প্রযোজ্য, কিন্তু আমরা কম্পিউটারের ক্ষেত্রেও আমরা এখানে কাঁচামাল মানে হচ্ছে আমরা এখানে ডেটা দেব এবং কম্পিউটার সেটাকে প্রসেস করবে। প্রসেস করবে কি? তার গাণিতিক এবং লজিক্যাল, ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল এই কাজের মাধ্যমে সে প্রসেস করে আমাদেরকে একটা চূড়ান্ত ফলাফল দেবে। কিন্তু তথ্য ব্যবস্থাপনায় ইনপুট হিসেবে তথ্য গ্রহণ করা, অর্থাৎ কম্পিউটার কিন্তু আসলে তথ্য বা ডেটা গ্রহণ করে এবং প্রসেসিং এরপর আউটপুট হিসাবে চূড়ান্ত আরেকটি তথ্য কিন্তু সে দিয়ে থাকে। এটাই হলো কম্পিউটারের ক্ষেত্রে আমাদের এই স্টেপগুলো, ইনপুট, প্রক্রিয়াকরণ এবং ফলাফল আমরা শিখলাম। তো আমরা একটু আগে কিন্তু তোমাদের বলেছি সিস্টেম সম্পর্কে, আর এখন যেটি বলছি সেটা কিন্তু সিস্টেম ডিজাইন। তাহলে সিস্টেম ডিজাইন কি? সিস্টেম ডিজাইন হলো টার্গেট সিস্টেম অ্যানালাইসিস, স্ট্রাকচার এবং প্রস্তাবিত আর্কিটেকচারের উপর ভিত্তি করে বিভিন্ন উপসিস্টেম সংগঠিত করে সামগ্রিক আর্কিটেকচার সম্পর্কে উচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণ। এটার নাম হলো ডিজাইন। আমরা এখানে যে কোনো ধরনের ডিজাইনের কথা বলবো। আমরা একটা প্রোগ্রামকে যদি ডিজাইন করব, তাহলে আমাদের কি করতে হবে? যে একটা প্রস্তাবিত আর্কিটেকচার, অর্থাৎ যে ধাপগুলো, সেই ধাপগুলো আমাদের কতগুলো উপসিস্টেমে ভাগ করে এবং সামগ্রিকভাবে টোটাল ওই স্ট্রাকচার সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ, সেটাকেই আমরা এখানে সিস্টেম ডিজাইন বলছি। সিস্টেম ডিজাইন হলো প্রথম ধাপ, যা সিলেক্টেড সমস্যাসমূহের সমাধান করার মৌলিক পদ্ধতি নির্বাচন করে। অর্থাৎ একটা সমস্যা সমাধান করার যে প্রথম ধাপ, সেটাই হলো সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইনের সময় সিলেক্টেড সমস্যাসমূহের সামগ্রিক গঠন এবং স্টাইল নির্ধারণ করে। সিস্টেম আর্কিটেকচার হলো সিস্টেমের সামগ্রিক গঠন, যাকে উপসিস্টেম বলা হয়।
অর্থাৎ সিস্টেমের যে আর্কিটেকচার সেটা হলো সিস্টেমের সামগ্রিক গঠন, যাকে আমরা উপসিস্টেম বলতে পারি। এখন আমরা আসি যে সিস্টেম ডিজাইনের ধাপসমূহ কী জিনিস। এখন আমরা সিস্টেম ডিজাইনের ধাপ নিয়ে কথা বলবো। তো সিস্টেম সাবসিস্টেমের মধ্যে একটি সিস্টেম ব্রেক করা, অর্থাৎ এটা একটা ধাপ, 1 নম্বর ধাপ। সাব সিস্টেমের মধ্যে একটি সিস্টেম কিভাবে সংগঠিত হয় তা আমরা এখন আলোচনা করব। একটি সিস্টেম ছোট সংখ্যা উপাদানের মধ্যে বিভক্ত থাকে। সিস্টেমের প্রতিটি প্রধান উপাদানকে একটি সাবসিস্টেম বলা হয়। তাহলে সিস্টেমের অনেকগুলো উপাদান থাকে, প্রধান উপাদান হলো একটা সাবসিস্টেম। প্রতিটি সাবসিস্টেমের মধ্যে এমন কিছু কমন প্রপার্টি রয়েছে যা একই ধরনের ফাংশন, একই ফিজিক্যাল লোকেশন বা একই ধরনের হার্ডওয়্যার নির্বাহ ভাগ করে নেয়। অর্থাৎ এখানে কোনো যে সাবসিস্টেম এর মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেগুলো হচ্ছে কমন, যা একই ধরনের ফাংশন, অর্থাৎ সেই কমনের জন্যে তাহলে একই ধরনের ফাংশন এবং একই ফিজিক্যাল লোকেশন বা একই ধরনের হার্ডওয়্যার নির্বাহ ভাগ করে নিচ্ছে। এখন প্রতিটি সাবসিস্টেমের মধ্যে অন্যান্য সিস্টেমের জন্য একটি সুনির্দিষ্ট ইন্টারফেস রয়েছে। প্রতিটি সাবসিস্টেম আবার মডিউলের মধ্যে বিভক্ত করা হয়। সাব সিস্টেমের মধ্যে সিস্টেমকে বিচ্ছিন্নকরণের একটি সিকোয়েন্স হিসাবে অনুভূমিক স্তর বা উলম্ব পার্টিশন সংগঠিত হতে পারে। সাবসিস্টেমের মধ্যে সম্পর্ক, সাবসিস্টেমের মধ্যে 2 ধরনের সম্পর্ক দেখা যায়। তাহলে সাবসিস্টেমের মধ্যে কয়টা সম্পর্ক দেখা যায়? 2 ধরনের সম্পর্ক। কি কি সেগুলো? একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। এই 2 ধরনের সম্পর্ক আছে। তাহলে সম্পর্কগুলো আবার একটু বলছি। ক্লায়েন্ট সার্ভার আর একটা হলো পিয়ার টু পিয়ার, এই ধরনের সম্পর্ক রয়েছে। আইডেন্টিফাইং কনকারেন্সি, আমরা এখন 2 নম্বর পয়েন্টে কিন্তু আসছি। ডিজাইন প্রক্রিয়াকালীন কনকারেন্সি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ এটি ক্লাস এবং তাদের ইন্টারফেসগুলোর ডিজাইনকে প্রভাবিত করে। কনকারেন্সি একটি সিস্টেমের দক্ষতা উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অ্যানালাইসিস মডেলে বাস্তবসম্মত এবং হার্ডওয়্যার হিসাবে সব অবজেক্ট সমবর্তী বা কনকারেন্ট। আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে এখানে ক্লাস কি জিনিস। ক্লাস হচ্ছে একই জাতীয় কতগুলো অবজেক্টের সমষ্টি, আমরা সেগুলোকে ক্লাস বলেছিলাম আগের ক্লাসগুলোতে। এটি বাস্তবায়নকালীন সময় সফটওয়্যার অবজেক্ট সমবর্তী বা কনকারেন্ট নয়, কারণ একটি প্রসেসর অনেক অবজেক্ট সমর্থন করতে পারে না। অনেক অবজেক্ট আসলে একটি প্রসেসর সমর্থন করতে পারে না। সিস্টেম ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো এমন অবজেক্ট শনাক্ত করা যা একই সময়ে এবং একচাটিয়া পারস্পরিক কার্যক্রমে সক্রিয় থাকবে। তাহলে এই লাইনটা আবার একটু আমরা বলছি যে সিস্টেম ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো এমন অবজেক্ট শনাক্ত করা যা একই সময়ে এবং একচাটিয়া পারস্পরিক কার্যক্রমে সক্রিয় থাকবে। আমরা এখন আসছি 3 নম্বর পয়েন্টে। প্রসেসর এবং কাজগুলোকে সাবসিস্টেমে বরাদ্দ করা। ডিজাইনারকে অবশ্যই একটি হার্ডওয়্যার ইউনিটের প্রতিটি কনকারেন্ট সাবসিস্টেমে জেনারেল পারপাস প্রসেসর অথবা স্পেশালাইজড ফাংশনাল ইউনিট এর যে কোনো একটি বরাদ্দ করতে হবে। এটা ডিজাইনারকে অবশ্যই করতে হবে যে জেনারেল পারপাস প্রসেসর অথবা স্পেশালাইজড ফাংশনাল ইউনিট এর যে কোনো একটি বরাদ্দ করতে হবে। একজন সিস্টেম ডিজাইনারকে অবশ্যই নিম্নলিখিত কাজগুলি করতে হবে। কী কী কাজ? আনুমানিক পারফরমেন্সের প্রয়োজনীয়তা এবং রিসোর্সগুলোকে সন্তুষ্ট করতে হবে।
অর্থাৎ আমরা যে কাজটা করব তার একটা আনুমানিক পারফরমেন্স কেমন হবে সেটা, এবং যে রিসোর্সগুলোকে ইউজ করব সেগুলো যাতে সব সঠিক থাকে, অর্থাৎ কাজগুলো ফাংশনগুলো ভালো করে, সেটা অবশ্যই করতে হবে। সাব সিস্টেম বাস্তবায়নের জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার বাছাই করতে হবে। আমরা যে সাব সিস্টেম, যেটা সিস্টেমের যে এক একটা অংশ, সেগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কোন সফটওয়্যার এবং কোন হার্ডওয়্যার সেই সাব সিস্টেম বাস্তবায়ন করবে এটা প্রোগ্রামারকে বাছাই করতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে, যদি আরও প্রসেস করতে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন 4 নম্বর পয়েন্টে আসছি, ডেটা স্টোর ব্যবস্থাপনা। সিস্টেম ডিজাইনারকে অবশ্যই ডেটা স্টোরের জন্য বিভিন্ন বিকল্পের মধ্য থেকে আলাদাভাবে অথবা ডেটা কাঠামো, ফাইল এবং ডেটাবেস এর সমন্বয়ে ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এর সাথে ডেটা জটিলতা, ডেটার আকার, ডেটা অ্যাক্সেসের সময় এবং পোর্টেবিলিটি চিহ্নিত করা জরুরি। অর্থাৎ আমাদের যে স্টোরেজ ব্যবস্থা, সেটা যে প্রোগ্রামটা আমরা করব সেটার মানে কত আকার হবে, ভলিউম কত হবে, সেটা আমাদের ভাবতে হবে আগেই। এবং ডেটার অ্যাক্সেসের সময়, অর্থাৎ আমার সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করতে অথবা ডেটা রাখতে আমাদের সময় কত লাগবে, এইগুলো আমাদের আগে থেকেই চিন্তা করা অত্যন্ত জরুরি। বিভিন্ন ধরনের ডেটা স্টোর খরচ, অ্যাক্সেস সময়, ক্ষমতা, নির্ভরযোগ্যতা বিবেচনা করতে হয়। এটা একটা বড় ধরনের পয়েন্ট, যে ডেটা তো আমরা স্টোর করব, তাহলে তার খরচ কেমন হবে, অ্যাক্সেসের সময় অর্থাৎ ডেটা এক্সট্রাক্ট করা, ডেটাকে সেখানে রেখে দেওয়া, তার সময় কেমন হবে, সেটার ধারণ ক্ষমতা কত, সেটার নির্ভরযোগ্যতা, আমরা এখানে বলছি রিলায়েবিলিটি, সেটা কেমন, সেটা আগেই বিবেচনা করতে হবে। আমরা এমন জায়গায় ডাটা রাখলাম যেটা রিলায়েবল না, তাহলে সেখানে ডাটা রাখা যাবে। যেমন ধরো পরীক্ষার রেজাল্ট, আমরা পরীক্ষার রেজাল্ট এমন একটা স্টোরে রেখে দিলাম যেখান থেকে লিকেজ হয়ে গেল, তাহলে তো আমাদের সেটা নির্ভরযোগ্য হলো না। সুতরাং আমরা ডেটা স্টোরের ক্ষেত্রে অবশ্যই খরচ, অ্যাক্সেস সময়, সেটার ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কাজ করার সুবিধার জন্য ফাইলগুলোকে সুলভ, সহজ এবং স্থায়ী স্টোরেজে সরবরাহ করে থাকে। যা হোক, একটি সিস্টেমের ফাইল অন্য সিস্টেমে পরিচালিত হলে বিভিন্ন হার্ডওয়্যার ধরনের উপর বিভিন্ন ফাইলের বাস্তবায়ন কার্যকর হতে পারে না। ফাইল র্যান্ডম অথবা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মোডে ব্যবহার করা যেতে পারে। আমরা যে ফাইলগুলো স্টোর করব সেগুলো র্যান্ডম অথবা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মোডে আমরা সেগুলোকে করতে পারি। সিকোয়েন্সিয়াল ফাইলের ফরম্যাট বেশিরভাগই স্ট্যান্ডার্ড ফরম্যাটে হওয়ার ফলে এটি সহজে পরিচালনা করা যায়। এটা হলো সিকোয়েন্সিয়াল ফাইলের একটা বৈশিষ্ট্য, যে সিকোয়েন্সিয়াল ফাইলের ফরম্যাট বেশিরভাগই স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয়, যার ফলে এটি সহজেই পরিচালনা করা যায়। যেখানে র্যান্ডম অ্যাক্সেস ফাইলের জন্য কমান্ড এবং স্টোরেজ ফরম্যাট এবং সূচক ফাইল বা ইন্ডেক্স ফাইল তাদের ফরম্যাটে পরিবর্তিত হয়। ফাইলের সাথে সম্পর্কিত ডেটা নিম্নে ধরন প্রদত্ত হবে, অর্থাৎ ডেটার যে ধরন ফাইলের সঙ্গে সেটা কীরকম হবে সেটা আমরা এখন আলোচনা করব। উচ্চ ভলিউম এবং কম তথ্য ঘনত্ব সমৃদ্ধ ডেটা, ডেটা উইথ হাই ভলিউম অ্যান্ড লো ইনফরমেশান ডেন্সিটি, অর্থাৎ এখানে ডেন্সিটি মানে হচ্ছে ইনফরমেশান ডেন্সিটি হবে কীরকম, লো ইনফরমেশান ডেন্সিটি হবে। সহজ পঠন সহ স্বল্প পরিমাণের ডেটা, আমাদের প্রোগ্রামে যদি যে ডেটাগুলো আমরা রাখবো সেটা যদি সহজে পড়া যায় এবং প্রোগ্রামের সলভ করতে যদি অল্প ডাটা লাগে তাহলে আমাদের সেটা সুবিধা। ডেটা ক্রমানুসারে প্রবেশ করে, অর্থাৎ আমাদের ডেটা ব্যবস্থাপনার ক্ষেত্রে ডেটা যাতে ক্রমানুসারে প্রবেশ করে এটা আমাদের খেয়াল রাখতে হবে। ডেটা সম্পূর্ণ মেমোরির মধ্যে পড়া যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটি ডেটাবেসের অন্তর্গত যে ধরনের ডেটা নিম্নরূপ হিসেবে
চিহ্নিত করা যেতে পারে। সেটা হচ্ছে বৃহৎ পরিমাণে ডেটা সংরক্ষণ করা যায় ডেটাবেজে, খুব বেশি সময়ের জন্য ডেটা সংরক্ষণ করা যায়, এটাও খেয়াল রাখতে হবে। ডেটা অননুমোদিত এবং দূষিত অ্যাক্সেসের বিরুদ্ধে সুরক্ষিত থাকে সেটা চিন্তা করতে হবে। ডেটা একাধিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্বারা অ্যাক্সেস করা আবশ্যক হতে পারে সেটা চিন্তা করতে হবে। একাধিক ব্যবহারকারী দ্বারা সর্বোচ্চ স্তরের বর্ণনায় ডেটা আপডেট যদি প্রয়োজন হয়, তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের অবশ্যই ডেটাবেজে থাকতে হবে। জিনিসগুলো দেখো যে আমরা যেখানে ডেটা সংরক্ষণ করব সেটার স্টোরেজ ব্যবস্থা যাতে এমন হয় যে বৃহৎ পরিমাণে ডেটা সেখানে সংরক্ষণ করা যায়। আমরা একটা প্রোগ্রাম করলাম, সেখানে অনেক ডেটা হলো, যদি আমরা স্টোরেজ ব্যবস্থায় সেই ডেটা রাখতে না পারি তাহলে আমাদের প্রোগ্রামটা চলবে না। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যেন বৃহৎ পরিমাণের আমাদের স্টোরেজ ব্যবস্থা থাকে, খুব বেশি সময়ের জন্য ডেটা সংরক্ষণ করা যায়। তার মানে হচ্ছে আমরা ডেটাগুলোকে যদি অনেক দিন রেখে দিতে চাই তাহলে সেটা ব্যবস্থা যেন সেখানে থাকে, এইভাবে আগে থেকে আমাদের হিসাব করে নিতে হবে। ডেটা যাতে আনঅথরাইজ এবং বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে না পারে সেইভাবে যেন এটা সুরক্ষিত থাকে, এটা আমাদের আগে চিন্তা করতে হবে। ডেটা একাধিক অ্যাপ্লিকেশান প্রোগ্রাম দ্বারা অ্যাক্সেস করা আবশ্যক, অর্থাৎ ওই ডেটাগুলো যদি যেগুলো আমাদের স্টোরেজে রাখা আছে যদি বিভিন্ন প্রোগ্রাম দ্বারা অ্যাক্সেস করা যায় বা দরকার হয় সেই সুবিধাও যেন সেখানে থাকে। একাধিক ব্যবহারকারী দ্বারা সর্বোচ্চ স্তরের বর্ণনায় ডেটা আপডেট প্রয়োজন, অর্থাৎ বিশাল একটা প্রোগ্রামে যদি ডেটা আপডেট করার প্রয়োজন হয় তাহলে যেন একাধিক ব্যবহারকারী সেটা বা পরিচালনাকারী সেটা করতে পারে, এই ব্যবস্থা থাকতে হবে। আমরা 5 নম্বর পয়েন্টে আসছি, গ্লোবাল রিসোর্স হ্যান্ডলিং। সিস্টেম ডিজাইনারকে অবশ্যই গ্লোবাল রিসোর্স শনাক্ত করতে হবে এবং তাদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার জন্য প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। বিভিন্ন ধরনের গ্লোবাল রিসোর্স আমরা এখানে উল্লেখ করছি। আমাদের বিভিন্ন ধরনের রিসোর্স থাকতে পারে, যেমন ফিজিক্যাল সিস্টেম, তাহলে এখানকার রিসোর্স কি, যে প্রসেসর, টেপ ড্রাইভ এবং যোগাযোগ চ্যানেল। এখানে যোগাযোগ চ্যানেল মানে ডেটা যার মধ্য দিয়ে যাবে তার নামই কিন্তু এখানে যোগাযোগ চ্যানেল। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল সুবিধা, অবশ্যই এই সুবিধা বা রিসোর্স আমাদের থাকতে হবে। এরপরে স্পেস, আমরা কিবোর্ড, মাউস, ডিসপ্লে, স্ক্রিন যেগুলো আমরা ব্যবহার করবো এগুলো তো আমাদের থাকতে হবে, এগুলো সবই রিসোর্স। লজিক্যাল নেম, ক্লাস নেম, ফাইল নেম, অবজেক্ট আইডি এগুলো আমাদের থাকতে হবে। শেয়ারকৃত ডেটা অ্যাক্সেস, ডেটাবেজ ফিজিক্যাল রিসোর্স হিসাবে প্রসেসর, টেপ ড্রাইভ ইত্যাদি অ্যাক্সেস প্রাপ্তির জন্য একটি প্রোটোকল প্রতিষ্ঠান দ্বারা তাদের নিজস্ব অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারে, এরকম ব্যবস্থা আমাদের থাকতে হবে। এরপর আমরা আসি সফটওয়্যার কন্ট্রোল এবং বাস্তবায়ন নির্ধারণ। সম্পূর্ণ সিস্টেমের জন্য একটি একক নিয়ন্ত্রণ শৈলী নির্বাচন করা উত্তম। একটি সফটওয়্যার সিস্টেমের মধ্যে দু ধরনের নিয়ন্ত্রণ প্রবাহ রয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল আর একটা হলো ইন্টারনাল কন্ট্রোল। তাহলে আমরা এখানে জিনিসটা আবার একটু দেখি। একটা সিস্টেমের জন্য একটি একক নিয়ন্ত্রণ শৈলী নির্বাচন করাই উত্তম। তাহলে সেখানে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা কয় রকম আছে, একটা হলো এক্সটার্নাল কন্ট্রোল, একটা হলো ইন্টারনাল কন্ট্রোল। অর্থাৎ এই কন্ট্রোলগুলো কিন্তু একক নিয়ন্ত্রণ শৈলীতে থাকলেই সবচেয়ে ভালো হয়। আমরা এখন এদের নিয়ে সংক্ষেপে কিছু কথা বলব। এক্সটার্নাল কন্ট্রোল কি জিনিস? অবজেক্ট সিস্টেমের মধ্যে বাহ্যিক নিয়ন্ত্রণ বা দৃশ্যমান ঘটনা, এক্সটার্নালি ভিজিবল ইভেন্ট। 3 ধরনের এক্সটার্নাল বা বাহ্যিক নিয়ন্ত্রণ ইভেন্ট রয়েছে: প্রসিডিউরাল ড্রাইভেন কন্ট্রোল, ইভেন্ট ড্রাইভেন কন্ট্রোল, কনকারেন্ট সিস্টেম কন্ট্রোল। আসলে এগুলো যেহেতু পরবর্তীতে আমাদের লাগবে, এখানে এগুলোর কোনো বাংলা টার্ম আমরা পাইনি, যার জন্যে
ওই ইংলিশ টার্মগুলোতেই বাংলায় লেখা আছে, তোমরা ইংলিশ বাংলায় যেটা লিখতে পারো, যেহেতু টেকনিক্যাল ওয়ার্ড লেখা যাবে। এখন আমরা আসি যে ইন্টারনাল কন্ট্রোল কী জিনিস। ইন্টারনাল বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ন্ত্রণ প্রবাহকে বোঝায়। তাহলে আবার লাইনটা দেখো, ইন্টারনাল বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ন্ত্রণ প্রবাহকে বোঝায়। অর্থাৎ যখন আমরা প্রসেস করছি তার সময়েই আমরা যে নিয়ন্ত্রণ করি সেই প্রবাহকে বোঝায়। এটি শুধুমাত্র বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ এবং তাই এটি স্বাভাবিকভাবেই কনকারেন্ট নতুবা সিকোয়েন্সিয়াল হয়। আমরা 7 নম্বর পয়েন্টে আসছি। 7 নম্বর পয়েন্টে আসছি, বাউন্ডারি হ্যান্ডলিং বা হ্যান্ডলিং বাউন্ডারি কন্ডিশন কি জিনিস সেটা আমরা বলবো। যদি অধিকাংশ সিস্টেমে ডিজাইন স্টাডি স্টেট আচরণ করে, তথাপি সিস্টেম ডিজাইনার পাশাপাশি অবশ্যই বাউন্ডারি কন্ডিশন মেনে চলে। বাউন্ডারি কন্ডিশনগুলো হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা সূচনা, অবসান বা টার্মিনেশন, আর হচ্ছে ফেইলিওর। আমাদের যখন সিস্টেম ডিজাইন করা হয়, ডিজাইনার কোন তারা কতটুকু যেতে পারবে, এটাই আসলে এখানে বাউন্ডারি কন্ডিশন। এগুলোকে আমরা বলছি যে সূচনা, সমাপ্তি এবং ব্যর্থতা বা বিবেচনা করে। তাহলে সূচনা বা ইনিশিয়ালাইজেশন কি জিনিস? সূচনা বা ইনিশিয়ালাইজেশন বলতে বোঝায় আমাদের আসলে যখন আমরা প্রোগ্রামটা লিখব, এখানে ধ্রুবক, ডেটা, প্যারামিটার, গ্লোবাল ভেরিয়েবল, অবজেক্ট এবং ক্লাস এর ক্রমানুসারে শ্রেণীবিভাগ। একটি সিস্টেমের সূচনা এগুলো থাকতে হবে। তাহলে আমাদের যখন আমরা সিস্টেম লিখব তখন আসলে কনস্ট্যান্টগুলো কি কি হবে, আমাদের ডেটাগুলো কি কি হবে, কি কি প্যারামিটার সেখানে আমরা ইউজ করব, আমাদের গ্লোবাল ভেরিয়েবল, এইটা আমরা প্রোগ্রামে তোমাদের শেখাবো যে গ্লোবাল ভেরিয়েবলটা কি জিনিস। একটু বলে রাখি যে গ্লোবাল ভেরিয়েবল হলো একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল থাকে, কিন্তু প্রোগ্রামের শুরুতেই অর্থাৎ ইনিশিয়ালি আমরা কিছু ভেরিয়েবল রেখে দিই, যে ভেরিয়েবল প্রোগ্রামের বিভিন্ন সেগমেন্টে ওই ভেরিয়েবলগুলো আমরা ইউজ করছি বারবার। যেহেতু বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম বিভিন্ন সেগমেন্টের মধ্যে পূর্বের ইনিশিয়ালাইজেশন যে ঘোষিত আমরা ভেরিয়েবলগুলো ইউজ করছি, এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আমরা অবজেক্ট এবং ক্লাস সম্পর্কে আগের ক্লাসগুলোতে বেরোচ্ছি যে অনেকগুলো অবজেক্ট নিয়ে হয় একটা ক্লাস। তো এগুলো আমাদের সিস্টেমের সূচনাতেই এগুলো থাকতে হয়। তো অবজেক্ট এবং ক্লাসের উদাহরণ আমরা কিন্তু আগে দিয়েছিলাম। সেটা হলো যে মনে করো একটা উদাহরণ হচ্ছে কার। এই কার কিন্তু ক্লাস। এখন বিভিন্ন ব্র্যান্ডের কার আছে, যেমন টয়োটা, মার্সিডিজ, নিশান, এগুলো কিন্তু অবজেক্ট হিসাবে আসবে আর কি। তো আমরা এখন আসছি পরবর্তী টার্মে যে সমবর্তী বা কনকারেন্ট। কিন্তু সমবর্তী, কনকারেন্ট বা সমবর্তী সম্মিলিত কর্ম অতিরিক্ত সময় ক্ষেপণ ছাড়া শুরু করা যেতে পারে এমন একটি পদ্ধতি করা আবশ্যক। এরপরে আসছি আমরা অবসান বা সমাপ্তি বা টার্মিনেশন। সমাপ্তির প্রয়োজনে অবজেক্টকে অবশ্যই সংরক্ষিত সম্পদের মুক্তি আবশ্যক। কনকারেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটি কর্মের সমাপ্তিকালে অন্যান্য কর্মগুলোকে অন্তরঙ্গতার সাথে গ্রহণ করতে হবে বা অন্তরঙ্গতার সঙ্গে গ্রহণ করা আবশ্যক। আমাদের ব্যর্থতা বা ফেইলিওর, এটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ব্যর্থতা হলো সিস্টেমের অনির্দিষ্ট সমাপ্তি। অর্থাৎ আমরা একটা সিস্টেম ডিজাইন করেছি, সেটা যে আমরা সফল হতেই পারবো সবসময় এমন না, ব্যর্থ হতে পারে। তাহলে ব্যর্থতা কি জিনিস? যে আমাদের সিস্টেম আসলে অসম্পূর্ণভাবে এটা সমাপ্তি হয়েছে বা অনির্দিষ্ট একটা সমাপ্তি ঘটেছে,
তখন আমরা এটাকে বলবো হচ্ছে ব্যর্থতা, যা সিস্টেমের ত্রুটি বা ব্যবহারকারীর ভুল বা সিস্টেমের সংস্থানগুলোর অবসাদ অথবা বাইরের সিস্টেম থেকে বহিরাগত বাগ এর কারণে ঘটতে পারে। আমাদের ফেইলর বিভিন্ন কারণেই ঘটতে পারে। সেটা হলো যে আমরা ব্যবহারকারী যারা, তারা হয়তো ভুল সিস্টেমে আমরা গিয়েছি, সিস্টেমের মধ্যে কোনো ত্রুটি ছিল, আমাদের সিস্টেম যেভাবে ডিজাইন করা ছিল সেই আসলে ঠিক হয়নি, অর্থাৎ অনির্ধারিতভাবে অনির্দিষ্ট সমাপ্তি হয়ে গেছে। এটাই আমাদের হচ্ছে আসলে ব্যর্থতা বলা হচ্ছে। এখানে বহিরাগত বাগ বলতে একটা টার্ম আছে, এটা একটু বলি। যে বাগ মানে হচ্ছে যে সিস্টেমের যে ত্রুটি খুঁজে বের করা, এটাকে আমরা বলছি হচ্ছে বাগ। এরপর আমরা দেখো পরবর্তী পয়েন্টে আসছি, সেটিং ট্রেড অফ অগ্রাধিকার বা সেটিং ট্রেড অফ প্রায়োরিটিস। সিস্টেম ডিজাইনারকে অবশ্যই অবশিষ্ট ডিজাইনগুলোর ট্রেড অফ পরিচালনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেট করতে হবে। উদাহরণস্বরূপ, সিস্টেমে অতিরিক্ত মেমোরি ব্যবহার করে অতি দ্রুত কাজ করা যেতে পারে। এখানে এই লাইনটা একটু বলি যে আমাদের অনেক সময় যদি মেমোরি কম থাকে তাহলে লোড এবং সিস্টেমে লোড হয় এবং আনলোড যেটা আমরা বলি, এটাতে দ্রুত কাজ করা যায় না। যদি আমরা অতিরিক্ত মেমোরি সেখানে ব্যবহার করি তাহলে হয়তো দ্রুত কাজ করা যায়। ডিজাইন ট্রেড অফগুলো শুধুমাত্র সফটওয়্যার তৈরিতে নয়, বরং এর উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে। সিস্টেম ডিজাইনার একটি গাইড হিসাবে বাধ্যতামূলকভাবে বিভিন্ন মানদণ্ডের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ করে ডিজাইন ট্রেড অফ গঠন করে। ডিজাইন ট্রেড অফগুলো সিস্টেমের সম্পূর্ণ চরিত্রকে প্রভাবিত করে। সাধারণ অগ্রাধিকার ভিত্তিতে একটি ডিজাইন তত্ত্বের বিবৃতি নির্দিষ্ট করা হয়। অর্থাৎ আমরা একটা সিস্টেমের যে বিভিন্ন স্টেপগুলো থাকে, এই স্টেপগুলো যখন আমরা একটা স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসব, তখন অগ্রাধিকার ভিত্তিতে একটি ডিজাইন স্তরের বিবৃতি সেটা নির্দিষ্ট করা হয়। আমরা তাহলে এতক্ষণ যে বলছি, আরও একটা পয়েন্ট আছে, এগুলো হচ্ছে সিস্টেম কিন্তু ডিজাইনের কথা বলছি আমরা। আর তোমরা অনেক সময় মিলায় ফেলো সিস্টেম এবং সিস্টেম ডিজাইন, আসলে দুইটা সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস, একটা সিস্টেম একটা সিস্টেম ডিজাইন। আমরা সিস্টেম ডিজাইনের প্রায় শেষের দিকে চলে আসছি। উপযুক্ত আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক নির্বাচন, সিলেক্ট দ্য সুইটেবল আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। সাধারণত বিভিন্ন প্রোটোটিপিক্যাল স্থাপত্য শৈলী সিস্টেমে বিদ্যমান, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল একটা সিস্টেমে বিদ্যমান। এগুলোর প্রত্যেকটি নির্দিষ্ট ধরনের সিস্টেমের জন্য উপযুক্ত, অর্থাৎ এক একটা স্টাইল একটা নির্দিষ্ট সিস্টেমের জন্যেই সেটা ফিট বা উপযুক্ত। স্থাপত্য শৈলীতে পাইপ এবং ফিল্টার, স্থাপত্য ভান্ডার, স্তরযুক্ত সিস্টেম, ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার, প্রকাশক গ্রাহক ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তো আমরা পুরো একটা সিস্টেম ডিজাইনের যে 9টি পয়েন্ট, এই 9টি পয়েন্ট আমরা তোমাদেরকে বললাম। এখন যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আমরা এগুলো তোমাদের আরও না বুঝলে ক্লিয়ার করব। তো আমাদের এই অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ধৈর্য সহকারে আজকের এই লেসনটি পড়বে, কেননা আমরা পরবর্তী যে লেসনগুলো দিব
দেখা যাবে যে এর সঙ্গে অনেকগুলো টার্ম পরবর্তীতে চলে আসবে। এইগুলো যদি এখন ক্লিয়ার না হও তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যা হবে, বিশেষ করে যখন আমরা সিস্টেম ডিজাইন করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম পড়াবো, C++ প্রোগ্রাম পড়াবো, তখন তোমাদের সমস্যা হবে যদি আগের লেকচারগুলো না বোঝো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেকচার এখানেই শেষ করছি। খোদা হাফেজ।